সারা দেশে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ ঘোষণায় রোগীদের চরম দুর্ভোগ। ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবা ব্যাহত। এইভাবে রোগীদের জিম্মি করে আসলে দাবি দেওয়া আদায় করা আমার মনে হয় যে এটা উচিত না। ধর্মঘট চলতেছে, এখন তো আমার স্ত্রীকে নিয়ে আলট্রাসোনোগ্রাম করতে পারতেছি না। টাইবিউ এক্সরে করার জন্য আসছি, এখানে এখন ডাক্তার নাই, একজন না শয়ে রোগীদের সমস্যা হচ্ছে। ডাক্তারদের মতো দায়িত্বশীল মানুষের কাছ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ আসলে আশা করা যায় না। চিকিৎসকদের নিরাপত্তা বলয় বাড়াতেই এই আন্দোলন, দাবি বিএমএর। একটা রোগী মারা যেতেই পারে, রোগীর আত্মীয়স্বজন এসে কথা বলবে, আলোচনা করবে, এমনভাবে ডাক্তারকে হাত দিবে, এটা কিন্তু যুক্তিগত। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি ওয়াহিদা স্বপ্না এবং আমি পারমিতা হিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসে 3 জনের মৃত্যু। মৌলভীবাজারে মা মেয়ে নিহত। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাহাড়ে বসতি স্থাপন হবে ঝুঁকিপূর্ণ, মত বিশেষজ্ঞদের। রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলা, ভাঙচুর, বেশ কয়েকজন আহত। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করা হবে জানালেন অর্থমন্ত্রী। বললেন পরিবর্তন আসবে নামেও। এবং মশা নিধনে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়ন। ওয়ার্ডগুলোতেও দমন কার্যক্রম যথেষ্ট নয়, অভিযোগ বাসিন্দাদের। চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদ ও নিরাপদ কর্মস্থলের দাবিতে সারা দেশে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকা ধর্মঘটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। ধর্মঘট দিয়ে জনগণকে বিড়ম্বনায় না ফেলে বিকল্প ব্যবস্থায় দ্রুত সমস্যা সমাধানের দাবি রোগীদের। এদিকে চিকিৎসকদের নিরাপত্তা বলয় বাড়াতেই বাধ্য হয়ে আন্দোলনের ডাক দেওয়ার কথা বলছে বিএমএ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল 6টা থেকে শুরু হয় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর ডাকা 24 ঘন্টার ধর্মঘট। এতে সারা দেশের মতো বন্ধ রয়েছে রাজধানীর সকল প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক সমূহের প্রাইভেট প্র্যাকটিস। আগে থেকে ধর্মঘটের বিষয়টি না জানায় দূর দূরান্ত থেকে আসা রোগীরা পড়েন চরম ভোগান্তিতে। আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, খুব কাছে ঢাকা থেকে, কিন্তু অনেকে দূর দূরান্ত থেকে আসছে। একজন না শয়ে রোগীদের সমস্যা হচ্ছে। আমরা একটু অত দূর থেকে আসছি তো, সিলেট থেকে এসেই যখন জানলাম যে এখানে আসলে ডাক্তার ওনারা বসবেন আজকে, তো সেই হিসাবে তো আমরা পারতেছি না। রুগী তো মুমূর্ষ, দেখাইতেই হবে। রুগী আমার ছোট ভাই খুলনা থেকে আসছে, ও আবার আজকে বাধ্য হয়ে চলে যাওয়া লাগছে, কারণ ওর অফিস আছে, তো বাধ্য হয়ে রিপোর্টগুলো আমাকেই দেখাতে হবে নেক্সট ডে। পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রোগীরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়েও পাননি ডাক্তারের দেখা। দীর্ঘ সময় অপেক্ষা করে কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় সেবা বঞ্চিতদের কণ্ঠে ছিল ক্ষোভ। রোগীদের জিম্মি না করে সরকারের হস্তক্ষেপে দ্রুত সমস্যার সমাধান চান ভুক্তভোগীরা। আমি আমার দুটো বাচ্চা নিয়ে সেই টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা থেকে আসছি। একদিকে আমার শারীরিক কষ্ট, মানসিক কষ্ট এবং আর্থিক কষ্ট। এইভাবে রোগীদের জিম্মি করে আসলে দাবি দেওয়া আদায় করা আমার মনে হয় যে এটা উচিত না। ইচ্ছে হলেও আর ধর্মঘট ডাকলো, এটা তো হয় না। ডাক্তারদের মতো দায়িত্বশীল মানুষের কাছ থেকে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন আচরণ আসলে আশা করা যায় না। এদিকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন আন্দোলন করা হচ্ছে বলে দাবি বিএমএ কর্তৃপক্ষের। আমরা একটু নিরাপত্তা বলয় সৃষ্টি করার জন্য আমাদের চেষ্টা, আমাদের অন্য কোনো আর উদ্দেশ্য নেই। একটা রোগী মারা যেতেই পারে, রোগীর আত্মীয়স্বজন এসে কথা বলবে, আলোচনা করবে, অথরিটির মানুষে এসে চড়াও হয়ে এমনভাবে হাসপাতাল ভাঙচুর করবে, এমনভাবে ডাক্তারকে হাত দিবে এবং পরবর্তীকালে একটা ফান্ডও নিয়ে যাবে, এটা কিন্তু যুক্তি হলো না। প্রতিটি হাসপাতাল ও ক্লিনিকের নিজস্ব চিকিৎসকরাও বিএমএর ধর্মঘটে সাড়া দিয়েছেন। এতে সার্বিকভাবে আর্থিক লোকসান গুনতে হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কিছু রিপোর্ট আছে যেগুলো কনসালটেন্টরা সরাসরি করেন, যেন এমআরআই, সিটি, এক্সরে, ইসিজি, এই টেস্টগুলো আমরা দিতে পারছি না রিপোর্ট। এছাড়া কিছু রোগী সিরিয়াল দিয়েছেন, সেসব কনসালটেন্ট না থাকার কারণে সেসব ডক্টরদের
তারা কনসালটেন্ট করতে পারছেন না। এর আগে গত 23শে মে সারা দেশে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখায় একইভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছিল সাধারণ রোগীদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা বন্ধ রাখায় রাজধানীর পাশাপাশি সারা দেশেই দুর্ভোগে পড়েছেন রোগীরা। বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে গিয়ে ফিরে আসতে হয় তাদের। এতে ভোগান্তি পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। আমি তো আমার স্ত্রীকে নিয়ে আসলাম আলট্রাসোনোগ্রাম করার জন্য। এখন রাস্তার মধ্যে ধর্মঘট চলতেছে, এখন তো আমার স্ত্রীকে নিয়ে আলট্রাসোনোগ্রাম করতে পারতেছি না। তো অনেক সমস্যাই হইতেছে, যেহেতু জরুরি রিপোর্টটা টাইভিউ এক্সরে করার জন্য আসছি এখানে, এখন ডাক্তার নাই। রোগী ভর্তি আছে, ডাক্তার পাচ্ছি না, রোগীর অবস্থা খুব ভালো না, ক্রিটিক্যাল কন্ডিশন। এই সব দিক দিয়ে সবাই ভোগান্তির মধ্যে একটা আছে। আমরা তো অনেক দূরে থেকে আসি, ডাক্তার না বসলে তো অনেক সমস্যা হয়, আমাদের সময় মতো চিকিৎসা পাই না। নিশ্চয়তা তো পাচ্ছি না, কালকে আমরা ডাক্তার পাবো, চিকিৎসা নেব, এরকম তো কোনো তো আমরা পাচ্ছি না। আমাদের কোনো ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস করছে কিনা। আমরা আজকে কিন্তু কর্মসূচির অংশ হিসাবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছি এবং আমরা আমাদের নিরাপত্তার দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং আন্দোলন চলবে। পাহাড়ে থামছে না মৃত্যুর মিছিল। খাগড়াছড়ির রামগড়ে আজ পাহাড় ধসে 2 সহোদর সহ 3 জন মারা গেছেন। এছাড়া মৌলভীবাজারে পাহাড় ধসে মা মেয়ের মৃত্যু হয়েছে। রাঙ্গামাটিতে আবারও বৃষ্টি শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। এদিকে কক্সবাজারে পাহাড়ে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের সরিয়ে নিতে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। জেলার প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাতভর টানা বর্ষণের পর রোববার ভোরে খাগড়াছড়ির রামগড় উপজেলার গুদুংছড়া এলাকায় একটি পাহাড় ধসে পড়ে। এ সময় পাহাড়ের পাদদেশে থাকা একটি বাড়ির সবাই বাইরে বেরিয়ে যেতে পারলেও নূরনবী ও হোসেন নামের 2 সহোদর ঘরের নিচে চাপা পড়ে মারা যায়। এছাড়া লক্ষ্মীছড়ির যতীন্দ্র কারবারিপাড়া এলাকায় নিপুণ চাকমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এদিকে পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি ঢাকা মহাসড়কের রামগড় উপজেলার নাকাবা ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে ওই রাস্তায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এখন আমরা এখানে যে অবস্থানে আছি, এখানে খুব আতঙ্কের সাথে আছি। পরবর্তীতে আরো এই ধরনের ঘটনা ঘটতে পারে, এই কারণে আমরা একটু সচেতনার জন্য আশ্রয় কেন্দ্রে কোনো সহযোগিতা চাচ্ছি। এদিকে রাঙ্গামাটিতে আবারও বৃষ্টি শুরু হওয়ায় পাহাড় ধসের আশঙ্কায় আশ্রয় কেন্দ্রে ভিড় করছেন পাহাড়ের পাদদেশে বসবাসকারী মানুষ। প্রশাসনের পক্ষ থেকেও সবাইকে ঝুঁকিপূর্ণ স্থান থেকে সরে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। দুর্ঘটনা এড়াতে কক্সবাজারের বৌদ্ধঘোনা এলাকায় পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এ সময় 10টির বেশি বসতি উচ্ছেদ করা হয়, বিচ্ছিন্ন করা হয় বিদ্যুৎ সংযোগ। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ চিহ্নিত 4 শতাধিক বসতঘরই উচ্ছেদ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এখানে যারা বসবাস করছে তারা অবশ্যই হয়তোবা প্রভাবশালীদের ছত্রছায়ায় করছে, আমি জানি না। তবে আমরা কাউকে তোয়াক্কা করছি না, সবাইকে আমরা উচ্ছেদ করবো এখান থেকে। প্রবল বর্ষণে মৌলভীবাজারে বড়লেখা উপজেলার ডিমাই এলাকায় বেশ কয়েকটি পাহাড়ে ধস দেখা দেয়। এ সময় একটি টিলা ধসে আসিয়া বেগম ও ফাহমিদা নামে মা মেয়ের মৃত্যু হয়। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসে ব্যাপক প্রাণহানির জন্য অতিবৃষ্টির পাশাপাশি অপরিকল্পিতভাবে পাহাড় কেটে বসতি স্থাপন সহ 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। এদিকে প্রবল বর্ষণে সবগুলো পাহাড়ই ক্ষতিগ্রস্ত হয়। ওই পাহাড়গুলোতে পুনরায় বসতি স্থাপন মারাত্মক ঝুঁকির কারণ হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় আরও জানাচ্ছেন কমল দে। রাঙ্গামাটি পার্বত্য জেলায় পাহাড় ধসে প্রাণহানির জন্য প্রধান 4টি কারণ চিহ্নিত করেছে ফায়ার সার্ভিস। অনুসন্ধানকারী কর্মকর্তাদের মতে মূলত অধিকাংশ পাহাড়ের চূড়া 70 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকায় প্রবল বর্ষণের ফলে বৃষ্টির পানি সরাসরি পাহাড়কে ক্ষতিগ্রস্ত করেছে। প্রধানত এই কারণেই পাহাড় ধসের ঘটনা ঘটে। এছাড়া পাহাড়গুলো গাছ শূন্য থাকার পাশাপাশি অপরিকল্পিতভাবে বসতি গড়ে তোলায় প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে মত তাদের। পাহাড়ের যে প্রাকৃতিক যে সৌন্দর্য আছে এগুলো কিন্তু বিনষ্ট করা হচ্ছে, নেড়ে করে দেওয়া হচ্ছে, যার ফলে কিন্তু এখানে ই করা হচ্ছে। এবং আরবানাইজেশন মানে লোকজন এখানে বসবাস করছে বেশি পরিমাণ, আপনার যার ফলে কিন্তু একটা ফ্যাক্টর এটা। আবহাওয়া অফিসের তথ্য মতে পাহাড় ধসের আগে অর্থাৎ 12 জুন রাঙ্গামাটিতে 365 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। এর আগে 2004 সালের 11 জুলাই 337 মিলিমিটার এবং একই বছরের 21 জুন 304 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল। এই বৃষ্টিপাতই রাঙ্গামাটিতে পাহাড় ধসের মূল কারণ বলে মনে করছেন জেলা প্রশাসক এবং স্থানীয় পৌর মেয়র। যেখানে মানুষ মরেছে সেখানে নয়,
আপনারা ঘুরলে দেখবেন প্রত্যেকটি পাহাড়ের চূড়া ন্যাড়া এখন ভেঙে গেছে, যেখানে ঘরবাড়ি ছিল না ওইখানেও। তার মানে এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, ন্যাচারাল কারণে এই ঘটনাটা ঘটেছে। মাটির এই অবস্থাটা আমার মনে হয় খুবই ভালো না, কারণ এখানে আগে তো এই ধরনের ঘটনা ঘটেনি কখনো। সোমবার ভোররাতের প্রবল বর্ষণে রাঙ্গামাটি 10টি উপজেলার মধ্যে 7টি উপজেলার অন্তত 115টি পাহাড়ে ধসের সৃষ্টি হয়। এর মধ্যে বড় ধরনের ধস হয়ে প্রাণহানি হয়েছে অন্তত 15টি পয়েন্টে। এসব পয়েন্টে পুনরায় বসতি স্থাপনের চেষ্টা করছে ক্ষতিগ্রস্তরা, কিন্তু এই পরিস্থিতিতে পাহাড় ব্যবস্থাপনা ছাড়া সেখানে বসতি স্থাপন মারাত্মক ঝুঁকির সৃষ্টি করবে বলে মনে করছেন এই গবেষক। সেখানে যদি আমি আবার গিয়ে বসতি স্থাপনা করি, আবার বৃষ্টি হয়, সেখানে আবার স্লাইড করবে। যেই পাহাড়গুলো ল্যান্ডস্লাইড প্রবাবিলিটি আছে, সাসেপ্টিবিলিটি আছে, ঝুঁকিপূর্ণ আছে, সেগুলো অ্যাসেসমেন্ট করে দেখে শুনে সেখানে বসতি স্থাপনা করা যাবে, অন্যথায় করা সম্ভব হবে না। বিশেষজ্ঞদের মতে রাঙ্গামাটির অধিকাংশ সড়ক তৈরি করা হয়েছে পাহাড় কেটে, কিন্তু রাস্তা নির্মাণের জন্য পাহাড় সঠিকভাবে কাটানো হয় সেগুলো ধসে রাস্তার উপর এসে পড়ছে। পাহাড়ের মাটি, গাছগাছালি সহ রাস্তার উপর এসে পড়ায় এসব সরাতে উদ্ধারকারীদের চরম বেগ পেতে হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সন্ধ্যার সময় আরো থাকছে। জনসচেতনতার অভাবেই বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশু মৃত্যুর হার। বিভাগীয় পর্যায়ে শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। 1984 সালের সংসদীয় 300 আসন সীমানা পুনর্বহালের দাবি জানিয়েছে বিএনপি। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে এ দাবি জানায় বিএনপির একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন। এদিকে প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদা জানান, সীমানা নির্ধারণে সব দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে আলোচনার পরেই কর্মপন্থা ঠিক করা হবে। 2008-এর নির্বাচনের পূর্বে যে আসন ছিল, সেই আসন সম্পর্কে যেহেতু এরপরে কোনো রাজনৈতিক দল বা কোনো গোষ্ঠী বা সুশীল সমাজ এ ব্যাপারে আপত্তি করে নাই, সেই জন্য আমরা 2008-এর পূর্ববর্তী যে আসনগুলো সেইভাবে পুনর্নির্ধারণ করার জন্য আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাতে এসেছি। এই মুহূর্তে আমরা বলতে পারবো না যে আমরা 84 থাকবো, নাকি 2008-এ যেটা ছিল সেটা থাকবো, নাকি 2014 নির্বাচনের সময় যেটা ব্যবহার হয়েছে সেটা থাকবে। তবে হ্যাঁ, ডিলিমিটেশন ব্যাপারে কিছু পরিবর্তন আমরা আনতে চাই। তো সেটা প্রথম তো শুনলাম একটা বড় রাজনৈতিক দলের বক্তব্য, এরপরে তো আমরা পর্যায়ক্রমে অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা করব, সিভিল সোসাইটি, মিডিয়া, এদের সাথেও আমাদের মত বিনিময় হবে। সেই মত বিনিময়ের মধ্যে এই ডিলিমিটেশনটাও একটা চ্যাপ্টার থাকবে। রাঙ্গামাটিতে পাহাড় ধসে দুর্গতদের দেখতে যাওয়ার পথে বিএনপি নেতাদের গাড়ি বহরে হামলাকে গণতন্ত্রের প্রতি আঘাত বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এর আগে রাঙ্গুনিয়ায় দুর্বৃত্তদের হামলায় মির্জা ফখরুল সহ কয়েকজন নেতা আহত হন। এদিকে হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রোববার সকালে চট্টগ্রাম থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি দল রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের জন্য রওনা হয়। জেলা বিএনপির নেতারা অভিযোগ করেন, সকাল 10:30টার দিকে রাঙ্গুনিয়ার ইছাখালী এলাকায় একদল লোক অতর্কিতে তাদের গাড়ি বহরে লাঠিসোঁটা নিয়ে ভাঙচুর চালায়। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ কয়েকজন আহত হন। হামলার পর চট্টগ্রামে ফিরে আসে প্রতিনিধি দলটি। পরে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হামলার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন বিএনপি নেতারা। একদিকে দেশ জাতি তাদের সমস্ত রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে। এখন দেখা যাচ্ছে দুর্গতদের পাশেও দাঁড়াতে পারবেন, এটা কোনো বিশ্বাসযোগ্য কোনো সভ্য দেশে পক্ষে করা সম্ভব না। এই আঘাত গণতন্ত্রের প্রতি আঘাত। বাংলাদেশের রাজনীতিতে মুক্ত চিন্তা যারা করেন, যারা এই সরকারের খারাপ কাজগুলোর বিরোধিতা করেন, তাদের প্রতি আঘাত। আজকে আওয়ামী লীগের চরিত্র আরো বেশি করে উদ্ঘাটিত হয়েছে। আওয়ামী লীগ সবসময় কথা বলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে, আসলে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কোনো ভিন্ন মতে তারা বিশ্বাস করে না, তারা সহনশীলতা বলতে তাদের মধ্যে কোনো কিছু নেই। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল দাবি করেন, পাহাড় ধসের পর পার্বত্য এলাকার সংকট ও মানবিক বিপর্যয় ঠেকাতে ব্যর্থ হয়েছে সরকার। সেখানে জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে, খাদ্যাভাব দেখা দিয়েছে। উচিত ছিল একেবারে রেখে আপনার
রাষ্ট্রীয় সঙ্গে দুর্যোগ এলাকা ঘোষণা করে জরুরিভাবে গোটা অ্যাডমিনিস্ট্রেশনকে সেখানে নিয়োগ করা উচিত ছিল, সেটা তো আমরা দেখতে পাইনি। এদিকে কুমিল্লায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গাড়িবহরে হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবি জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় সোমবার ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে রোববার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় দলের নেতাদের উপর হামলায় ক্ষোভ প্রকাশ করেন তিনি। ফেরদৌস নির্ঝর, সময় সংবাদ। এদিকে চট্টগ্রামে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের গাড়ি বহরে হামলায় জড়িতরা যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর এয়ারপোর্ট রোডে বিআরটি এর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এটা এখন পর্যন্ত সুনিশ্চিত করে কেউ বলতে পারছে না, তবে যারাই হামলা করেছে এটা খুব অন্যায়, এটা খুব অন্যায়। আমরা এটা খতিয়ে দেখছি। বিচ্ছিন্ন কোনো ঘটনা কেউ যদি ঘটিয়ে থাকে, এটা যেই দলেরই হোক বা অরাজনৈতিক হোক, আমরা পুলিশকে বলা হয়েছে, পুলিশ এটা নিরপেক্ষ তদন্ত করে এই ঘটনার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। বাজেটে ব্যাংক আমানতের উপর আবগারি শুল্কের হারে পরিবর্তন আনা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। পাশাপাশি আবগারি শুল্কের নামও পরিবর্তন করা হবে বলে জানান তিনি। দুপুরে সচিবালয়ে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী। ব্যাংক অ্যাকাউন্টের উপরে একটা সোকল আবগারি শুল্ক যেটা আদায় করা হয়, নামটা ঠিক না, তবে এই নামটা আমরা পরিবর্তন করবো। আবগারি শুল্ক এটা কোনো মতেই হওয়া উচিত না। এটা ইজ পার্ট অফ ইনকাম ট্যাক্স। এটা নিয়ে খুবই অনেক আলোচনা হয়েছে বাজারে। এখানে রেট বেশি হলো, 800 টাকা হলো না 500 টাকা হলো, এই ধরনের ব্যাপারে পরিবর্তন হয়। আমি ইতিমধ্যেই বলেছি যে এত চিৎকার যখন বাজারে আছে, সুতরাং এইগুলো একটু সাম পরিবর্তন সেখানে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের মহারণে ভারতকে 339 রানে টার্গেট দিয়েছে পাকিস্তান। জয়ের লক্ষ্যে কিছুক্ষণ পর ব্যাট করতে নামবে কোহলিরা। মশা দমন কার্যক্রমে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়নের বাসিন্দারা। তাদের অভিযোগ, মশা নিধনের কোনো কাজই হয় না ওইসব এলাকায়। এদিকে নগরীর ওয়ার্ডগুলোতে মশক নিধন কার্যক্রম চললেও তা যথেষ্ট নয় বলে মনে করেন অনেক এলাকার মানুষ। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। দিনরাত 24 ঘন্টা মশারি টানিয়েও আতঙ্কে থাকতে হয় শ্যামপুরের বাসিন্দাদের। কয়েল বা অন্য কোনো উপাদানে ঘরের মশা তাড়ানো গেলেও বাইরে বের হলেই মশার আক্রমণের ভয়ে। সম্প্রতি চিকুনগুনিয়া রোগের প্রভাব বেড়ে যাওয়ায় বেশ আতঙ্কগ্রস্ত তারা। পড়তে বসলেই মশা কামড় দেয়, আর চুলকে পুরা হয়ে যায়, মানে গোটা গোটা, তারপর ফুলে যায়। সরকার যদি কোনো না করে তাহলে আমাদের তো কিছু করার নেই, মশার কামড় খেয়ে আমাদের থাকতে হয়। বিভিন্ন ধরনের অসুখ বিসুখ হয়, অনেক অসুবিধা আছে। এখানে কোনো মশার ওষুধ কেউ দিতে আসে না। জনপ্রতিনিধিরা জানান, মশা দমন বেশ ব্যয়বহুল কাজ হওয়ায় ইউনিয়ন পরিষদের পক্ষে তা চালানো অসম্ভব। অন্যান্য নাগরিক সেবার চেয়ে এই মুহূর্তে মশা নিধনে নগর কর্তৃপক্ষের উদ্যোগ জরুরি বলেও দাবি তাদের। সিটি কর্পোরেশন কর্তৃক মশা নিধন করা সম্ভব, কিন্তু ইউনিয়ন পরিষদ কর্তৃক মশা নিধনের বিষয়টা সম্ভব নয়। অনেক টাকা পয়সার দরকার। এটা নিশ্চয়ই সিটি কর্পোরেশন দায়িত্ব নেবে। আমরা পাশে থাকবো, ইনশাআল্লাহ আমরা সাহায্য করবো, সহায়তা করবো। ঢাকা উত্তর ও দক্ষিণের 92টি ওয়ার্ডে ট্র্যাশ প্রোগ্রাম সহ প্রায় সারা বছরই চলে জলাশয় পরিষ্কার ও ওষুধ ছিটানোর কাজ। তবে তা কেবল বড় রাস্তা ও আশপাশের গলিতে সীমাবদ্ধ থাকায় ভেতরের এলাকাগুলোতে থেকেই যায় মশার উপদ্রব। বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়া এলাকাগুলোতে মশা জন্ম নেয় এই ঝুঁকি থাকে আরো বেশি। মশার যেটা দেওয়ার ওটাই নিয়েই ঢোকে, কিন্তু এদিকে ঢোকে না, ওই মেন রোডে চলে যায়। মশার যে ওষুধটা আমাদের কার্যালয়ে পাঠাবে, ওখান থেকে আমরা ডিস্ট্রিবিউট করব এবং তদারকি করব যে নির্দিষ্ট স্থানে মশার ওষুধ দেওয়া হচ্ছে কিনা। আমরা সচেতন আছি এবং জনগণকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। আমরা লিফলেট দিয়েছি, আমরা মাইকিং করছি। আমার ওয়ার্ডে যদি 4টা মেশিন আছে, 4টা মেশিনের জায়গায় যদি আরো 2টা করে মেশিন, 3টা করে মেশিন বাড়াই দেওয়া হয় তাহলে আরো ভালো হবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায়, ওয়ার্ডগুলোতে মশা মারার ওষুধ সরবরাহ বাড়ানো হলেও আপাতত ইউনিয়নগুলোতে কাজ করা সম্ভব হচ্ছে না। কতগুলো ইউনিয়ন আমাদের সিটি
কর্পোরেশন আওতায় চলে আসবে। এখনো যেহেতু তাদের কাছ থেকে আমরা আসলে রেভিনিউটা এখন ওইভাবে কালেকশন শুরু হয়নি, এ ব্যাপারে আমাদের আলোচনা চলছে, আমাদের কর্মপন্থা নির্ধারণের পদ্ধতি চলছে। 2016 সালে ঢাকার 2 সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হলেও 16টি ইউনিয়নের কয়েক লাখ অধিবাসীর নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে তা কেবল কাগজপত্রেই সীমাবদ্ধ রয়ে গেছে, এমনটাই মন্তব্য স্থানীয়দের। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। জনসচেতনতার অভাব আর দীর্ঘমেয়াদী চিকিৎসা নিতে অনাগ্রহের কারণে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশু মৃত্যুর হার। আর্থিকভাবে সক্ষম ও সচেতনরাও দ্রুত আরোগ্যের আশায় বিভিন্ন পদ্ধতিতে চিকিৎসা নেয় নিরাময়ের পরিবর্তে বাড়ছে নানা জটিলতা। সমস্যা সমাধানে প্রান্তিক চিকিৎসকদের প্রশিক্ষণের পাশাপাশি বিভাগীয় পর্যায়ে শিশু রক্তরোগ ও ক্যান্সার বিভাগ চালুর পরামর্শ বিশেষজ্ঞদের। নুরুল আলম নয়নের তোলা ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। ব্লাড ক্যান্সারের জীবাণু নিয়ে জীবন শুরু হয়েছে 4 বছর বয়সী মাহিনের। ঠিক সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালে ভর্তি হয়েও হোমিও চিকিৎসায় সহজে আরোগ্য লাভের আশায় হাসপাতাল ছাড়েন মাহিনের মা। 2 মাস পর মাহিনের শারীরিক অবস্থার অবনতি হলে আবারও ফিরে আসেন হাসপাতালে। কেমোথেরাপি দেখে ভাবছে অনেক কষ্ট হবে বাচ্চা, এই জন্য আর কি এখান থেকে নিয়ে হোমিওপ্যাথিতে কষ্ট কম হবে হিসেবে নিয়ে গেছিলাম। ডান পাশের চোখ বাঁচাতে ক্যান্সার আক্রান্ত বাম পাশের একটি চোখ তুলতে হয়েছে এই শিশুর। প্রায় 70% শিশু চিকিৎসার বাইরে থাকলেও শনাক্তরা দীর্ঘমেয়াদী চিকিৎসা থেকে ছিটকে পড়ায় বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। প্রথমে কবিরাজের কাছে গেছি, তারপর 2-3টা মেডিকেলে গেছি, ওটা ধরতে পারে নাই। তারপর এখানে আসলাম, এখানে আসার পরে বুঝতে পারলাম যে বাচ্চার ক্যান্সার হয়েছে। কয়েকটা হাসপাতালে গেছি কিন্তু কোনখানে ভর্তি করতে পারিনি। পরে এই হাসানিয়া মেনশন আইসা এইখানে আমি চিকিৎসা নিতেছি। ক্যান্সার শনাক্ত হওয়ার পরেও শুধু সচেতনতার অভাবে অপচিকিৎসার শিকার হচ্ছে দেশের অধিকাংশ শিশু। এক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে আক্রান্তদের বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে নিয়ে আসার পরামর্শ চিকিৎসকদের। পাশাপাশি প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তের ক্ষেত্রে প্রান্তিক পর্যায়ের চিকিৎসকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্লেটলেট দিতে হবে, পিআরবিসি দিতে হবে, প্লাজমা দিতে হবে, এই জিনিসগুলোর সাপোর্টগুলো তো আমরা পাচ্ছি না। সেটা যদি সরকার এগুলোর ব্যাপারে দেখে বা এই যে ড্রাগসগুলো আমদানি হচ্ছে সেটার উপরে শুল্ক কমানো, এভেলেবিলিটি, প্রতিটা স্টেপে ভর্তুকি, সবকিছু মিলে অনেক কিছুই হয়তো করার আছে। এদিকে শিশুদের ক্যান্সার নিরাময়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাথে এগিয়ে এসেছে কিছু বিশেষায়িত হাসপাতাল। অন্য হাসপাতালে যেখানে একটা রেডিওথেরাপির জন্য 1 মাসের রেডিওথেরাপির জন্য প্রায় 3 লক্ষ টাকা লাগে, আমাদের ওখানে মাত্র 90,000 টাকাতে আমরা চিকিৎসা দিচ্ছি। এছাড়াও আমরা গরিব রোগীদেরকে ফ্রি কিংবা ডিসকাউন্টে চিকিৎসা দিয়ে থাকি। বেসরকারি গবেষণার তথ্য মতে 2005 সালেই ক্যান্সারে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর হার ছিল 7.5%। এখনই সচেতনতা আর সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়া না হলে 30 সালে এ হার 13% দাঁড়াবে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ঈদের আর মাত্র 1 সপ্তাহ বাকি, তাই জমজমাট ঈদ কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীবাসী। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মৌচাক মার্কেটে আছেন রিপোর্টার তাহিয়া রুবাইয়া অপলা। সরাসরি যাচ্ছি তার কাছে। অপলা, স্বপ্ন, আমি এই মুহূর্তে রয়েছে রাজধানীর মৌচাক মার্কেটে এবং একদম রমজানের শেষ সপ্তাহে এসে কিন্তু আসলে বেচা কেনা অনেকটাই জমজমাট হয়ে উঠেছে। রমজানের প্রথম দিকে আসলে খুব একটা বেচা বিক্রি না থাকলেও বিক্রেতারা যেমন প্রত্যাশা করেছিলেন যে শেষের দিকে এসে কেনাকাটা আসলে আরো অনেকটাই জমজমাট হবে এবং সেই রকমই একটা অবস্থা কিন্তু রয়েছে। আজকে দুপুর থেকে আসলে রাজধানীর বিভিন্ন শপিং মলগুলোর যে অবস্থাটা, ক্রেতা বিক্রেতাদের কিন্তু দরদাম থেকে শুরু করে তাদের পদচারণায় কিন্তু রাজধানীর প্রত্যেকটা বিপণী বিতান আসলে মুখরিত। তবে ঠিক এই মুহূর্তে আসলে ইফতারের পর দেখে প্রত্যেকটা বিপণী বিতানে আসলে ভিড় অনেকটাই কম। যেরকম এই মুহূর্তে আমি মৌচাক মার্কেটে রয়েছে এবং সেখানে আসলে বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি যে সকাল থেকে জমজমাট অবস্থা ছিল, তবে ঠিক ইফতারের আগ মুহূর্ত থেকে আসলে এখন কিছুটা, এই পর্যন্ত এখন আসলে কিছুটা ফাঁকা রয়েছে বিপণী বিতানগুলো। তবে একটু পর থেকে কিন্তু আবারও জমজমাট হতে শুরু করবে। প্রতিদিনের চিত্র আসলে এটাই বলে এবং বিক্রেতারাও তাদের আসলে প্রতিদিনের অভিজ্ঞতা থেকে এমনটাই আমাকে জানিয়েছেন এবং আমি নিজেও আসলে দেখতে পাচ্ছি যে
ইফতার শেষ হওয়ার পরপরই কিন্তু আসলে ক্রেতারা আসতে শুরু করেছেন। এবার আসলে যদি দাম নিয়ে কথা বলতে চাই তাহলে বলবো যে এখানে কিন্তু আসলে মেয়েদের বিভিন্ন রকমের সালোয়ার কামিজ আমি দামগুলো জানতে চাচ্ছিলাম, এবং সুতি এবং লোন সালোয়ার কামিজগুলো বেশি আছে, এবং মেয়েদের পছন্দের তালিকায় সব থেকে বেশি রয়েছে ভারতীয় পোশাক। এবং সেই সবের দাম যদি বলি তাহলে বলবো যে সর্বনিম্ন 800,000 থেকে শুরু করে কিন্তু সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকার পর্যন্ত সালোয়ার কামিজ এখানে রয়েছে। এছাড়া বিভিন্ন রকমের গজ কাপড় কিংবা থান কাপড় যেগুলোকে আমরা বলি সেগুলো বিক্রি হচ্ছে, তবে প্রথম রোজায় সেগুলো যেরকম বিক্রি হচ্ছিল তার তুলনায় কিন্তু এখন গজ কাপড় কিংবা থান কাপড় তুলনামূলক অনেকটাই কম বিক্রি হচ্ছে। আর এর কারণ হিসেবে যখন জানতে চেয়েছিলাম বিক্রেতার কাছে তখন তারা বলেছেন যে আসলে রমজানের শেষের দিকে এসে দর্জির দোকানগুলো কাপড়ের অর্ডার নিতে চায় না, তাই যারা নিজের পছন্দ মতো জামা কাপড় বানিয়ে নিতে চান তারা কিন্তু আসলে এই মুহূর্তে এসে গজ কাপড় কিংবা থান কাপড় কিনছেন না। তো স্বপ্না, এই ছিল আসলে মৌচাক মার্কেট থেকে আমার কাছে এই মুহূর্তে ঈদ কেনাকাটার সর্বশেষ তথ্য। দর্শক, ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর মৌচাক মার্কেট থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তাহিয়া রুপাইয়া তপলা। দেশের বাইরের খবর। পর্তুগালের মধ্যাঞ্চলে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে 58 জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরো অন্তত 60 জন। এ ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। আগুনে পুড়ে গেছে বহু ঘরবাড়ি, বিভিন্ন যানবাহনেও আগুন ধরে যাওয়ায় অনেকে হতাহত হন বলে জানা গেছে। নিহতদের মধ্যে ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য রয়েছেন। দাবানল অব্যাহত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্তুগালের পেড্রোগা শহর কর্তৃপক্ষ জানায় আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর 1,500-এরও বেশি সদস্য কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে ওই এলাকার সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে দেখা করেছেন দেশটির প্রেসিডেন্ট মার্কেলো রেবেলো। উষ্ণ আবহাওয়া ও অতিরিক্ত তাপমাত্রার কারণে এই দাবানল ছড়িয়ে পড়ে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। শনিবার পর্তুগালের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। গেল বছরের অক্টোবরে দেশটির পর্যটন শহর মেডেইরাতে দাবানলে বেশ কয়েকজন হতাহত হয়। এছাড়া 40টি বাড়ি সহ পুড়ে যায় অন্তত 5,400 হেক্টর বনাঞ্চল। চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। ফাইনালের মহারণে ফখর জামানের সেঞ্চুরিতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে 339 রানের বিশাল টার্গেট দিয়েছে পাকিস্তান। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে কোহলিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ বিনা উইকেটে 0 রান। কেনিংটন ওভালে ব্যাট করতে নেমে দাপুটে শুরু হয় পাকিস্তান। ভারতের বোলারদের হতাশায় পুড়িয়ে ওপেনিং জুটিতে আজহার আলী ও ফখর জামান তোলেন 128 রান। ক্যারিয়ারের 12তম 50 তুলে 59 রান করে রান আউট হন আজহার। তবে আগ্রাসী ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন ফখর জামান। হার্দিক পান্ডিয়ার বলে আউট হওয়ার আগে 114 রানের ইনিংস খেলেন এই নবাগত ব্যাটসম্যান। ইনিংস বড় করতে পারেননি শোয়েব মালিক। তবে বাবর আজমের 46 রানের পর শেষের দিকে মোহাম্মদ হাফিজের 57 ও ইমাদ ওয়াসিমের 25 রানের ক্যামিও ইনিংসে 338 রানের বিশাল পুঁজি পায় পাকিস্তান। জবাবে কিছুক্ষণ আগে ব্যাট করতে নেমেছে ভারত। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সারা দেশে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস 24 ঘন্টার জন্য বন্ধ ঘোষণায় দুর্ভোগের রোগীরা। চিকিৎসকদের নিরাপত্তা বলয় বাড়াতেই এই আন্দোলনের দাবি বিএমএর। খাগড়াছড়িতে আবারও পাহাড় ধসে 3 জনের মৃত্যু। মৌলভীবাজারে মা মেয়ে নিহত। প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত পাহাড়ে বসতি স্থাপন হবে ঝুঁকিপূর্ণ, মত বিশেষজ্ঞদের। রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ায় মির্জা ফখরুলের গাড়িবহরে হামলা, ভাঙচুর, বেশ কয়েকজন আহত। হামলাকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বললেন ওবায়দুল কাদের। বাজেটে ব্যাংক আমানতের উপর আবগারি শুল্কের হার পুনর্নির্ধারণ করা হবে জানালেন অর্থমন্ত্রী। বললেন পরিবর্তন আসবে নামেও। এবং মশা নিধনে বৈষম্যের শিকার ঢাকা সিটি কর্পোরেশনে নতুন যুক্ত হওয়া 16টি ইউনিয়ন। ওয়ার্ডগুলোতেও দমন কার্যক্রম যথেষ্ট নয়, অভিযোগ বাসিন্দাদের। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়ে।